হাই ফ্রেন্ডস, সুলনা রুটের পথ আর সুরের গল্পে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এমন এক জায়গার কথা, যে জায়গায় জমিদারের গর্ব ছিল তাদের লাঠি। হ্যাঁ, আর সেই লাঠি চেঞ্জ হয়ে গেল টাকিতে। ঠিক, আজ তোমাদের আমরা নিয়ে চলেছি টাকি ভ্রমণ করাতে, আর টাকির সাথে শোনাবো টাকির অনেক গল্প। বন্ধুরা, শিয়ালদা থেকে ধরে নিলাম হাসনাবাদ লোকাল। হাসনাবাদ লোকালে বসে হাসতে হাসতে আমরা যাচ্ছি। হাসছি কেন বলো তো? এই যে নজর কাঠি এই ট্রেনেই পাওয়া যায়, যেটা পড়লে আর নজর লাগবে না কারোর। এই নজর কাঠি দেখতে দেখতে তার সঙ্গে মনে বেশ আনন্দ নিতে নিতে আমরা চলেছি আজকে টাকি। শিয়ালদা থেকে হাসনাবাদ লোকাল ধরে আমাদের নামতে হবে টাকি রোড স্টেশনে। ভাড়া হচ্ছে 25 টাকা। আমরা তো চলেছি শীতকালে, তাই শীতকাল মানে চারিদিকে শুধু সর্ষে ফুল আর সর্ষে ফুল। হ্যাঁ, সেই মনে পড়ে যাচ্ছে দিলওয়ালে দুলহানিয়ার কথা। কিন্তু এই সর্ষে ফুল আমাদের চোখে যেন সর্ষের ফুল ফেলে দিল। যাই হোক, এইভাবে আমরা এসে পড়লাম টাকি ঘাটের সামনে। টোটো করে এসে নামলাম টাকি ঘাটের পাশে। সেই ইছামতি বয়ে চলেছে দুটো দেশের মাঝখানে, ওপারে বাংলাদেশ, এপারে ভারত। হ্যাঁ বন্ধুরা, টাকি স্টেশন রোডে নামলেই টোটো স্ট্যান্ডে পৌঁছলে যেমনি কোনো হোটেলে আমরা যখন ঢুকি তখন টেবিলে থাকে মেনু চার্ট। বিরিয়ানি খাবেন এত টাকা, চা খাবেন এত টাকা। ঠিক টাকি রোডে নেমেও যখন টোটো স্ট্যান্ডে আসবেন তখন দেখতে পাবেন যতগুলো এখানে দর্শনীয় স্থান আছে সবার একটা মেনু চার্ট। এই জায়গা এত রেট, ম্যাংগ্রোভ দেখতে যাবেন তার এত রেট, টাকি রাজবাড়ি ঘুরবেন তার এত রেট, সবটাই কিন্তু পেয়ে যাবেন। এটা কিন্তু একদিক থেকে খুবই সুবিধা। হ্যাঁ, আমরা যখন এসলাম প্রথমে এসেই আমরা নেমে পড়লাম টাকি রাজবাড়ির ঘাটে। এই ঘাটটি খুব রিসেন্টলি নতুন করে বানানো হয়েছে। এখান থেকেও নৌকো করে ভ্রমণ করা যায়, মানে দুটো দেশের মাঝখানে যেখানে বর্ডার লাইন তত অবধি নৌকা ভ্রমণ করে নিয়ে আসবে আপনাদের। আর এই ঢোকার সময় যে আমরা নিচে রেলিং দেখছিলাম লোহার, এই রেলিংটি হলো এই রাজবাড়ির ঠাকুর বিসর্জন করার জায়গা। আর একটু এগিয়েই অনেকগুলো সারি সারি হোটেল রয়েছে। হোটেলগুলোতে আপনারা এখানে যদি স্টে করতে চান তাহলে সেখানে থাকতে পারেন। আর হোটেলগুলোর নিজস্ব প্রাইভেট ঘাট আছে, তারাও কিন্তু নিয়ে নৌকা ভ্রমণ করে। আমরা তো এসে প্রথমেই যাব টাকির সবচেয়ে বড় অ্যাট্রাকশন গোলপাতার ফরেস্ট দেখতে। টাকি আসলে নৌকা ভ্রমণ না করলে কি করে টাকি ট্যুর কমপ্লিট হবে? এখানে নৌকা ভ্রমণ করার জন্য অনেকগুলো ঘাট আছে, আর টিকিটের মূল্য হচ্ছে 100 টাকা পার হেড। কিন্তু যদি দুজন আসো তখন ওয়েট করতে হবে 3 থেকে 4 ঘন্টা। আর যদি গ্রুপে আসো তো 10 জন একটি নৌকাতে বসে ইচ্ছামতি ভ্রমণ ইচ্ছার মতন করতে পারো। এত সুন্দর লাগবে সত্যি। আর বলতে বলতে আমরা এগিয়ে যাচ্ছি
আরেকটি ঘাট দেখার জন্য। সেখান থেকেও সেই টিকিট কেটে 100 টাকা করে ঘুরে আসতে পারেন ইচ্ছামতি রিভার। আমরা যাব গোলপাতার ফরেস্টে। গোলপাতার ফরেস্ট এখান থেকে প্রায় 6 কিলোমিটার দূরে, টাকি ঘাট থেকে। তো যাওয়ার পথে আপনার রাস্তায় পড়বে অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস। এইগুলো দেখতে দেখতে আমাদের এগিয়ে যেতে হবে গোলপাতার ফরেস্ট দেখতে। হ্যাঁ, কিন্তু একটা কথা বন্ধুরা তোমরা মনে রাখবে, যদি গোলপাতা ফরেস্ট ভ্রমণ করতে চাও তো নিজের পার্স বা ব্যাগে রাখতে হবে যে কোনো একটি ফটো আইডি কার্ড, আইদার ভোটার কার্ড বা আধার কার্ড। তখন বিএসএফরা ওই কার্ডটি জমা রেখে একটা নাম্বার দিয়ে তোমাকে এন্ট্রি করতে দেবে। টাকির তো সবচেয়ে বড় অ্যাট্রাকশন হচ্ছে দুর্গাপুজোর সময় বিসর্জন, দুই বাংলার বিসর্জন দেখার তখন তো উপচে পড়ে এখানে ভিড়। কিন্তু শীতকালের এখানে পিকনিকের মজাই কিন্তু আলাদা। তবে একটা কথা কিন্তু আমরা অনেকবার তো টাকিতে এসেছি, যেটা বলি রাস্তাটা কিন্তু খুব খারাপ। যেতে যেতে 6 কিলোমিটার যেতে গা হাত পা ব্যথা ধরে যাবে, এত রাস্তা উবড়ো খুবড়ো এখানে রয়েছে, সেটা একটু মাথায় রাখতে হবে। বিএসএফ কাউন্টারে কার্ড জমা দিয়ে আবার ওখান থেকে কিন্তু আরেকটি ভ্যান নিয়ে যাবে গোলপাতা ফরেস্টের কাছাকাছি। এই হচ্ছে বাংলার বর্ডার গ্রামগুলো, একদম বর্ডার লাগোয়া যে গ্রামগুলোর মধ্যে দিয়ে চলেছে আমাদের ভটভটি গাড়ি। আমরা টোটোতে আসিনি, আমরা চলেছি ভটভটিতে। আর সে ভটভটির ভাড়া হচ্ছে 15 টাকা পার হেড। 15 টাকা পার হেড দিয়ে কি সুন্দর সরু রাস্তা হয়তো, কিন্তু বেশ ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে। আমরা চলেছি এগিয়ে আমাদের প্রথম গন্তব্য গোলপাতার ফরেস্টে। আমরা যাচ্ছি এখন গোলপাতা ফরেস্ট। তো সোলার রুটের সাথে তোমরা কিন্তু থাকো বন্ধুরা। চলো ঘুরিয়ে আনবো আজকে গোলপাতা ফরেস্ট। গোলপাতার ফরেস্ট ঢুকতে আমি কাটছিলাম টিকিটের মূল্য হলো 10 টাকা। আর হঠাৎ দেখি সুল্লা রুট হাওয়া আমার পিছন থেকে কোথায় গেল, সে চলে গেল গোলপাতাতে একটি দাদার কাছে মুড়ি খেতে। মুড়ি মাখা এত সুন্দর বানায়, সত্যি এত টেস্টি মুড়ি বানায়, আর এখানকার লোকাল নিজেরা বানানো মুড়ি তো খেতে খুব মজা। যতবারই আসি ততবার আমি এখান থেকে মুড়িটা তো অবশ্যই খাবো। তুমি কাটো টিকিট, আমি ওই ফাঁকে একটু মুড়ি খেয়ে নিই। শুধু মুড়ি না, দেখো তার পাশে পেঁয়াজি, বেগুনি সব কিন্তু পাওয়া যায়। দাম কিন্তু খুব একটা বেশি নয়। অনেকক্ষণ ধরে ট্রেন জার্নি করে এসেছি তো পেট তো খিদে চোচো করছে, তাই বসে পড়লাম মুড়ি খেতে। এইবার এগিয়ে চলবো গোলপাতা ফরেস্টে, পেট শান্তি কচুরি দেখতে। আমরা ঢুকে পড়লাম মিনি সুন্দরবনের ভেতরে। এই মিনি সুন্দরবন বা গোলপাতার ফরেস্ট থেকে আমাদের
প্রতিবেশী দেশ বাংলাদেশকে খুব কাছে থেকে দেখা যায়। একদম ওপারেই হচ্ছে বাংলাদেশের একটি গ্রাম, যেটার নাম হচ্ছে সাতক্ষীরা। আমরা যখন প্রথম আমাদের ভিডিওটা শুরু করেছিলাম তখন আপনাদের বলেছিলাম যে টাকির জমিদারদের গর্ব ছিল তাদের লাঠি। লাঠি নয়, তাদের লেঠেলদের লাঠি। আর এই যে মিনি সুন্দরবন বা গোলপাতার যে ফরেস্টটা রয়েছে, এখান থেকে জঙ্গলের মতো ভিউটা ভীষণ সুন্দর লাগে দেখতে। আর তার সাথে সাথে এখানে অনেকটা টাইম কিন্তু বেশ ভালোভাবে কাটানো যায়। এই যে রাস্তাগুলো করা রয়েছে, রাস্তা দিয়ে হেঁটে যেতেও ভালো লাগে, আর তার সঙ্গে সঙ্গে এনজয় করতেও বেশ মজা লাগে। তো আমরা চলেছি এই রাস্তাতে। তবে একটা কথা বলি, রাস্তাগুলো খুব সুন্দর বানানো রয়েছে, কিন্তু আজকাল যেন টাকির এইসব জায়গাতে বড্ড বেশি চিৎকার চেঁচামেচি হয়। প্রকৃতিকে সুন্দর করে এনজয় করা যায় না। দেখুন, চলে এসেছি একদম বর্ডারের পাশে। এখন আর নিচে নামতে দেয় না, আগে ওই বর্ডারের সামনে গিয়ে দেখা যেত। যে কথা বলছিলাম, এটা হচ্ছে যখন জোয়ারে জল ঢুকে আসে তখন তো গোলপাতার ম্যাংগ্রোভের সেই ব্রিদিং রুটগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা এখন চলে এসেছি টাকির বর্ডারে। ওপারে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে যে গ্রামটি আছে, সেই গ্রামটির নাম সাতক্ষীরা। সাতক্ষীরার জমিদারদের যখন ভারত বাংলাদেশ পার্টিশন হয়নি, সাতক্ষীরা জমিদারদের তাদের গর্ব ছিল তাদের মাটি, আর এপারে টাকির জমিদারদের গর্ব ছিল তাদের লাঠি। এখানে আমরা কাটিয়ে এইবার আমরা ফিরে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। ফেরার পথে বন্ধুরা, তোমরা নিজের আইডি কার্ডও নিতে ভুলো না, সেটা অবশ্যই নিয়ে নেবে। আর অনেকটাই হাঁটা হলো, তো অনেকটা খিদে লাগছিল, তাই পৌঁছে গেলাম টাকি মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস এর রেস্টুরেন্টের সামনে। এই গেস্ট হাউসটি ঠিক টাকির যে নদীটা আছে বিছামতি, ঠিক উল্টো দিকেই এই গেস্ট হাউসটি। গেস্ট হাউসটি বহু পুরনো। যখন টাকি নিয়ে এত সোশ্যাল মিডিয়া জানাজানি হয়নি, তখনও কিন্তু এই গেস্ট হাউসটি ছিল। তাই টাকিতে এসে থাকার বা খাওয়ার সবচেয়ে ভালো জায়গা আমার মনে হয় এই টাকি মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস। এখানে বসে বসে, ওখানে থাকলে বসে যখন ইচ্ছে তখন ইছামতিকে দেখা যায়। আর দুর্গাপুজোর ভাসানের সময় তো এই গেস্ট হাউস থেকে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়। সামনে এখানে আমরা ঢুকলাম, এরপরে যাব ওই মিউনিসিপ্যালিটি গেস্ট হাউসে কিছু খাবার খেতে। দুপুরবেলার লাঞ্চ করার এটা হচ্ছে আইডিয়াল জায়গা, এখানে বসে লাঞ্চ করে নিতে পারো।
বেশ জমিয়ে খাওয়া দাওয়া হলো। তারপরে উঠে পড়লাম টোটোতে। বাদিকে রয়েছে টাকি জমিদার বাড়ির একটি অংশ। এই সঙ্গে সঙ্গে চোখে পড়ে গেল টাকি ঐতিহাসিক জোড়া শিব মন্দির। এই শিব মন্দিরটি বলছে অনেক পুরনো এবং টাকির মানুষেরা বলে প্রচণ্ড জাগ্রত এই শিব মন্দির। শিব মন্দিরের সঙ্গেই রয়েছে শিব মন্দিরের পুকুর। শিবরাত্রি তার সাথে নীলের উপোসের সময় এখানে বহুর ভক্ত সমাগম হয়, আর তার সঙ্গে এই মন্দির থেকে স্নান করে তারপরে ইছামতির জল তুলে নিয়ে গিয়ে শিবের পুজো করা হয়। হ্যাঁ, তো একবার জোর করে বলুন, হর হর মহাদেব। বাবা তোমার দরবারে সব পাগলে খেলা, বাবা তোমার দরবারে সব পাগলে খেলা। আজ শিবরাত্রি, সবাই মিলে একবার বলে দিই ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ভগবান তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সবাই আনন্দে থাকুক। আর যে বন্ধুরা আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি, নতুন আছো, তারা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। শিব মন্দির দেখে এইবার আমরা এগোচ্ছি। শিব মন্দিরে আজকে আমরা পুজো দেব না, কারণ আমরা খেয়ে নিয়েছি, তাই তো। আমরা এবার এগোচ্ছি, যাব টাকির আরেকটি ঐতিহাসিক জায়গা দেখতে। এবার আমরা পৌঁছে গেলাম আর্মি জেনারেল শ্রী শঙ্কর রায় চৌধুরীর বাড়ির সামনে। এটি হচ্ছে শ্রী শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি। ওনারা ছিলেন টাকি জমিদার। টাকি জমিদারদের একটি বাড়ির অংশ এখানে আমরা দেখতে পেলাম। শঙ্কর রায়চৌধুরীর বাড়িতে ঢোকার জন্য ভেতর থেকেও যাওয়া যায়, সামনে থেকেও যাওয়া যায়। বাড়ির ভেতরে আজও কিন্তু দুর্গাপুজো হয়। শ্রী শঙ্কর রায়চৌধুরী যতদিন বেঁচে ছিলেন, উনি নিয়মিত এই বাড়ি থেকে যাতায়াত করতেন এবং উনি আসতেন। এখন ওনার পরিবারের লোকেরা দুর্গাপুজোর সময় আসে বাড়ির ভেতরে, আর পুজোর সময়ে প্রত্যেকে বাড়িতে থাকেন। তাছাড়া এমনি সময় বাড়ির কেয়ারটেকার আছে আর পুরোহিত আছে বাড়ির দেখাশোনার জন্য। শঙ্কর রায়চৌধুরী বাড়ি ঠিক বাঁ দিকের বাড়িটা দেখলে তোমরা চিনতে পারবে। আগে আমরা ঠাকুর দালানের সামনে দাঁড়ালাম। এই বাড়িটি চিনতে পারছো বন্ধুরা? সেই বেঙ্গলি বিখ্যাত সিনেমা গয়নার বাক্স, গয়নার বাক্স শুটিং এই জায়গাতেই হয়েছিল। আগেকার সময় টাকি সব থেকে বেশি পছন্দ ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির ডাইরেক্টর আর প্রডিউসারের জায়গা। তাই এখানে প্রচুর বাংলা সিনেমা শুটিং হয়েছে। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, তোমরাও দেখতে পাচ্ছ, এই বাড়িতেই হয়েছিল ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার বই, নাম হচ্ছে বিসর্জন। হ্যাঁ, খুব রিসেন্টলি ফিল্মটা হয়েছিল, আর এটাই ছিল সেই এপার বাংলার বাড়ির যে স্পট সেটা।
যেখানে দেখানো হয়েছিল এপার বাংলা থেকে ওপার বাংলা। অ্যাকচুয়ালি ওপার বাংলা না, এটা এপার বাংলা। আবার আমরা এগিয়ে চলেছি সেই ইছামতির ঘা দিয়ে দিয়ে। ইছামতি চলছে আমাদের সাথে। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি ওপার বাংলাতে। ওপার বাংলা যাওয়ার মনে হয় আমাদের আর ইচ্ছে নেই, যাব না ওপার বাংলা। আমার এপার বাংলায় তো অনেক সুন্দর সুন্দর দেখার জিনিস আছে। যাই হোক, চললাম আমরা এর পরের টাকির আরও দর্শনীয় স্থান দেখতে। ইছামতির ধার ধরে ধরে চলছে আমাদের টোটো। টাকিতে বলছিলাম না অনেকগুলো জমিদার থাকতো, জমিদারদের গোষ্ঠী ছিল এখানে। আমরা এসে গেলাম টাকির এক জমিদার ঘোষ বাড়ির পুজোর দালানের ঠিক সামনে। এখানে এখন পুরোটাই ভেঙে ফেলেছে, ভেতরে বড় বিল্ডিং তৈরি হচ্ছে, সামনের পোর্শনটা একটুখানি রয়ে গেছে। এই রাস্তায় ধরে একটুখানি এগোলে পাবেন মহাশ্মশান, আর মহাশ্মশান থেকে ঠিক ডান দিকটা নিলে পেয়ে যাবে সেই বিখ্যাত মন্দির ত্রিশক্তির মায়ের মন্দির। তো সতীদাহ প্রথার এগেনস্টে ফার্স্ট পিটিশনার ছিলেন টাকির জমিদার কালীনাথ মুন্সী। এই জমিদারদের কুলদেবী হলেন মা কুলেশ্বরী। কুলেশ্বরী কালীবাড়ি আছে ওপাশে, 400 বছরের পুরনো। আপনার যদি প্যাকেজে আছে, যদি না যাওয়া থাকে ওরা নিয়ে যাবে মনে। হ্যাঁ, ওই কুলেশ্বরী কালীবাড়িতেই সাধন ভজন করতেন তন্ত্রসাধক সর্বানন্দ গিরি মহারাজ। উনি 10 বছর আগে এই মন্দির তৈরি করেন, কারণ ওখানে লোক সমাগম বেশি হতো, তার তন্ত্র সাধনায় বিঘ্ন ঘটত। সেই জন্য এখানে তন্ত্র সাধনার জন্য মন্দির তৈরি করেন 10 বছর আগে। 2 বছর উনি তন্ত্র সাধনা করেন, 8 বছর আগে দেহ রাখেন। এটা তার সমাধি মন্দির। ওখানে বিগ্রহ যেভাবে বসানো আছে, ওই নিচে ওনাকে ওইভাবে বসিয়েই সমাধিস্থ করা হয়, কারণ উনি ছিলেন তন্ত্র সাধক। মাঝখানে যেই মাকে দেখছেন কালী বলে মনে হচ্ছে, কিন্তু উনি কালী নন। কালী নন, কারণ কি? হ্যাঁ, মূল ভাবনা কালী, কিন্তু রূপের ভিন্নতার জন্য তো তার নামের ভিন্নতা। ইনি হচ্ছেন ওই কুলেশ্বরী মায়ের কথা বললাম, তাকে জমিদারদের কুলদেবী, ওই কুলেশ্বরী মায়েরই প্রতিরূপ। উনি কুলেশ্বরী। কেন কুলেশ্বরী বলবো, কেন কালী বলবো না? মহাদেবের মাথা উল্টো দিকে আছে। মহাদেবের মাথা সোজা থাকে না, ডান হাতের নিচে থাকে, এখানে বাঁ হাতের নিচে। ইনি হচ্ছেন টাকির জমিদারদের কুলদেবী মা কুলেশ্বরী। আপনার বাঁ দিকে নীল রঙের যে মা, উনি হচ্ছেন বিদ্যার আদি দেবী। সরস্বতী হলেন বিদ্যার দেবী, কিন্তু বিদ্যার আদি দেবী হলেন নীল সরস্বতী বা ভদ্রকালী। উনি হচ্ছেন ভদ্রকালী। ওই যে আমরা সরস্বতী পুজোর সময় অঞ্জলির মন্ত্র বলে থাকি, সরস্বতী নমো নিত্যম ভদ্রকালী এই নমো নমো, সেই ভদ্রকালী। বাচ্চারা পড়াশোনা করছে না, চঞ্চল, মাথায় রাখতে পারছে না, তখনই নীল সরস্বতী বা ভদ্রকালীর পুজো করা হয়। আর আপনার ডান দিকে হলুদ রঙের যে মা, উনি হচ্ছেন তন্ত্রশাস্ত্রের মোস্ট পাওয়ারফুল দেবী। উনার পারমিশন ছাড়া, উনার ব্লেসিং ছাড়া কেউ তন্ত্র সাধনায় প্রবেশ করতে পারে না। উনি হচ্ছেন মা বগলা। কেউ বগলামুখী বলেন, কেউ বগলা সুন্দরী বলেন। এই পাশের দুই মা দেখুন আপনার দিকে তাকিয়ে আছেন, মা বগলার দৃষ্টিটা বাঁকা, কারণ ওই পাওয়ারটা আমরা নিতে পারবো না। হ্যাঁ, আর মা বগলা দেখুন বাঁহাতে একটা অসুরের জিভ ধরে আছেন। ওখান থেকে উনি এই মেসেজ দিচ্ছেন যে মানুষ, তোমার সবচেয়ে বড় শত্রু তোমার জিভ। সো কন্ট্রোল ইউর টাং। তোমার জিভকে সংযত করো আহারে এবং বাক্যে, তাহলে নিজে সুখী হবে, জগৎ সুখী হবেন। মা যার উপর বসে আছেন, একটা মানুষ দুহাত তুলে শুয়ে আছেন, ওটা আমি হতে পারি, আপনারা হতে পারেন, আমাদের রিপ্রেজেন্টেটিভ। আমরা পাঠিয়েছি আমাদের মনের কথা বলার জন্য। উনি গিয়ে কি বললেন? পালিও না, ধরা পড়ে গেছো, চিনতে পেরেছি তোমায়। আমার যিনি জন্ম দিয়েছেন তিনি তো এ জন্মের মা, আর তুমি তো আমার জন্ম জন্মান্তরের মা। তুমি যে প্রকৃতির সঙ্গে তো আমি চ্যালেঞ্জ নিয়ে পারবো না। সো ইউ সারেন্ডার, আত্মসমর্পণ করুন। কিন্তু তোমাকে বসতে দেবো কোথায়? অত সোনা সিংহাসনের উপর সিংহাসন নেই। বুক পেতে দিলাম, তুমি আমার হৃদয় সিংহাসনে বসো, তুমি আমায় যেভাবে চালিয়ে নেবে আমি সেভাবেই চলবো। আর মা বাবাগুলো একটা মস্ত বড় গুণ। আপনি যদি মন থেকে তার কিছু কিছু চাইতে পারেন, আই চ্যালেঞ্জ, নেক্সট ইয়ার আপনাকে থ্যাংক ইউ বলতে আসতেই হবে। দুর্দান্ত কথা শুনুন। এই 3 শক্তি এক জায়গায় বলে এই মন্দিরের নাম ত্রিশক্তি মন্দির।
মায়ের মন্দির দেখে পৌঁছে গেলাম আরেকটি বিখ্যাত সিনেমার শুটিং স্পটে। এই বাড়িতেই শুটিং হয়েছিল বিজয়া সিনেমার পুরোটাই শুটিং। এক বাড়িতে এখন আর কেউ থাকে না। এটিও জমিদার বাড়ির কিছু অংশ বলা যেতে পারে। যাই হোক, টাকির তো অনেকগুলো জমিদার, প্রত্যেকটি জমিদার বাড়ির অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। যাই হোক, আমরা এইভাবে চলে আসলাম টাকির রায়চৌধুরী পরিবারের। এটি হচ্ছে পূবের বাড়ি। এ বাড়িটা কিছুটা হলেও মোটামুটি ঠিক আছে। তার কারণ হচ্ছে এখানে ঢুকতে গেলে টিকিট লাগে। আরেকটি কথা, এই টাকির পূবের বাড়ির এখানে পিকনিক স্পটও আছে। প্লট হিসেবে ওনারা পিকনিকে ভাড়া দেন। তাই নতুন করে আবার এই বাড়িটিকে সাজানো হয়েছে। আর পুজোর সময় এখানে হেরিটেজ ট্যুর হিসেবে কন্ডাক্ট করে। আর তার সঙ্গে এখানে একটি হেরিটেজ রেস্তোরাঁও তখন খোলা হয়। আর এন্ট্রি ফিস হচ্ছে 10 টাকা। 10 টাকা দিয়ে ঢুকে পড়ুন টাকি রাজবাড়ি বা পূবের বাড়ি ঘেটে। এই বাড়িটিও হচ্ছে শঙ্কর রায়চৌধুরী পরিবারেরই একটি বাড়ি। এই বাড়িতে অনেক সিনেমার শুটিং প্রায় হতেই থাকে। হ্যাঁ, আর টাকির তো অনেকগুলো জমিদার। তার জমিদারদের মধ্যে ডাকাতদের বাঁচাতে তাদের মধ্যে ছিল লেঠেল। সেই লেঠেলদের থেকে এসছে টাকির লাঠি। এই রাজবাড়ির ভিতরে 10 টাকার টিকিট দিয়ে অনেক কিছু হেরিটেজ জিনিস তোমরা দেখতে পারবে। এখানে টাকির ফেমাস যে দুর্গাপুজো বিসর্জন বা কি কি আইটেম রাজবাড়ির হয় সবটাই কিন্তু এখানে দেখানো হয়েছে বাই ফ্লেক্স। হ্যাঁ, টাকির রাজবাড়ি সেই পুরনো জৌলুস আমরা তো এখন আর দেখতে পাবো না। তবে যদি আমরা এই ফ্লেক্সগুলো দেখি, সেগুলো দেখলে কিন্তু আমাদের মনে পড়ে যাবে কীরকম ছিল সেই পুরনো দিনে টাকি। তখন ছিল দুই বাংলার মধ্যে রেষারেষি। এই টাকির রাজারা আর ওপার বাংলার সাতক্ষীরা রাজাদের মধ্যে হতো তখন দুর্গা পুজো নিয়ে কম্পিটিশন। টাকি রাজবাড়ির এই ফ্লেক্সগুলো দেখতে বেশ ভালো লাগে। এর বাড়ি থেকে একটু এগোলেই রয়েছে টাকির বিখ্যাত রামকৃষ্ণ মিশন স্কুল, আর এটি একটি রেসিডেন্সিয়াল স্কুলও বটে। স্কুল দেখার পর আবার আমরা টোটোতে চেপে চললাম আরেকটি স্পট দেখতে। আমাদের দেখার ইচ্ছে টাকির সবচেয়ে বড় জাগ্রত মন্দির মা কুলেশ্বরীর মন্দির। প্রত্যেকটি জমিদারদের যে কুলদেবতা তার নামেই হচ্ছে টাকির মা কুলেশ্বরী। এটি হলো মা কুলেশ্বরী মন্দির। মাকে দর্শন করুন আর যা মনোকামনা আছে সেটা এখান থেকেই বলতে পারেন। মা সবার মনোকামনা পুরো করেন। আর এর মন্দির
বয়স হলো 400 বছর। এই মন্দির দেখে দর্শন করে, মাকে দর্শন করে এবার আমাদের ফিরে যেতে হবে। বন্ধুরা, এখানে কিন্তু একটা জিনিস কিন্তু খুব ভালো লেগেছে আমাদের, এই মায়ের পুরো মা গয়না দিয়ে সাজানো আছে, কিন্তু কোনো পুলিশ প্রোটেকশন বা কোনোভাবে কোনো কিছু এখানে থাকে না। মা নিজের রক্ষা নিজেই করেন। তো এটি হলো মায়ের কৃপা। মায়ের কৃপা নিয়ে এবার আমাদের বেরিয়ে পড়তে হবে, অনেকটা দূর আমাদের যেতে হবে। আজকের জন্য এইটুকুই, দেখা হবে আগামী এপিসোডে। বাই। বাই।